বিজ্ঞাপন তরঙ্গ। আজকের নাটক পাষাণপুরী। রচনা তারিক মঞ্জুর, প্রযোজনা মীর নাসির আহমেদ। নাট্যানুষ্ঠান পাষাণপুরী। আমার মনে দুঃখ ছিল, কষ্ট ছিল। আমি রানী, তবু আমার মনে কষ্ট ছিল। রাজা, আমি সব সময় আপনাকে আরো বেশি করে পেতে চেয়েছি আপনি আরো বেশি করে অন্তঃপুরে থাকুন। তবে আজ জেনেছি মানুষের চাওয়া পূরণ হলেই মানুষ সুখী হয় না। ইচ্ছে করে না শুনতে কোনো কথা। রানী, চাই একটু নীরবতা। আমি তো নীরবই থাকছি, কিন্তু রাজা, আপনার নীরবতা যে আমার সইছে না। আজ কয়েকদিন হয়ে গেল আপনি রাজসভাতে যাচ্ছেন না। অন্তঃপুরে বসে বসে শুধু কি যেন ভাবছেন। আপনাকে আমি অন্তঃপুরে বেশি করে চেয়েছি, তবে এভাবে চাইনি। ডুবে আছি ভাবনায়, নীরব হয়ে আছি তাই। আগে মনে করতাম রাজসভায় আপনার এত কাজ কেন থাকে। সকাল থেকে সন্ধ্যা অবধি শুধু রাজকার্যে ব্যস্ত থাকতেন। তারপর রাত্রিকালে সামান্য সময়ের জন্য আপনাকে পেতাম। তখন মনে হতো অন্তঃপুরে যদি সারাটা দিন আপনি থাকতেন, তবে মন খুলে আমার সকল কথা আপনাকে বলতে পারতাম, আর আপনার সব কথা আমি শুনতে পারতাম। কথা কথা কথা, কিসের এত কথা? এর চেয়ে অনেক ভালো নীরবতা। আর এখন সারাটা দিন আপনি অন্তঃপুরে থাকেন, তবু আমার মনে কোনো সুখ নেই। আপনি বসে বসে এত কি ভাবেন আমি বুঝি না। কাউকে আপনি সাক্ষাৎও দিচ্ছেন না। সেদিন মন্ত্রী এলেন আপনার সাথে দেখা করতে, আপনি তাকেও দেখা দিলেন না। রানী, 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 সংবাদ আছে। কি সংবাদ দাসী? রাজবৈদ্য বাইরে অপেক্ষা করছেন। মন্ত্রীমশাই রাজবৈদ্যকে পাঠিয়েছেন। সভাসদগণ রাজার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। রাজা, আপনি নিজ কানেই শুনলেন। সভাসদবৃন্দ চিন্তিত আপনার শরীর নিয়ে। মন্ত্রী রাজবৈদ্যকে পাঠিয়েছেন অন্তঃপুরে। এখন নিশ্চয়ই রাজবৈদ্যকে সাক্ষাৎ দেবেন। স্বাস্থ্য ভালো আছে, তবু চিন্তা কেন সবার? এখন দেখা করব না তা বলতে হবে কবার? আমি জানি আপনার স্বাস্থ্য ভালো আছে, তবু আপনার শরীর বিষয়ে সবাই উদ্গ্রীব। রানী, রাজবৈদ্যকে চলে যেতে বলবো? হ্যাঁ দাসী, তুমি রাজবৈদ্যকে চলে যেতে বলো। বলো রাজার স্বাস্থ্য আছে ভালো, তবে তিনি বিশেষ কিছু নিয়ে ভাবছেন। আচ্ছা রানী, আমি রাজবৈদ্যকে জানাচ্ছি। সেদিন মন্ত্রীকে সাক্ষাৎ দিলেন না, আজ সাক্ষাৎ দিলেন না রাজবৈদ্যকে। আপনাকে অন্তঃপুরে আমি এত দীর্ঘ সময় ধরে অবস্থান করতে দেখিনি আগে। বুঝতে পারছি আপনি কিছু নিয়ে ভাবনায় আছেন, তবে জানি না এরপর কি অপেক্ষা করছে। ভাবছি আমি দিবস রাতি, ভাবতে হবে আরো। এরপরে সিদ্ধান্ত নেব, ধার ধারি না কারো। আজ 7 দিন গত হলো, রাজা রাজসভাতে আসছেন না। এদিকে রাজ্যে হাজারো কাজ জমে গিয়েছে। আপনিই বলুন রাজপণ্ডিত, আমি মন্ত্রী একা কিভাবে সামলাই? শুনতে পাই রাজা নন অসুস্থ। তবুও একবার যদি রাজবৈদ্যকে পাঠানো যেত অন্তঃপুরীতে। ও কথা আর বলেন কেন রাজপণ্ডিত? আমি নিজে গিয়েছিলাম অন্তঃপুরীতে। রাজা দেখা করেননি আমার সাথে। ভাবলাম রাজার শরীর হয়তো অসুস্থ হয়েছে, তাই রাজবৈদ্যকে আমি অন্তঃপুরে পাঠিয়েছিলাম। কিন্তু রাজা তার সাথেও দেখা করেননি। তবে রানী আমাদেরকে আশ্বস্ত করেছেন রাজার কোনো অসুখ করেনি। মন্ত্রী, হয়তো অসুখ রাজার দেহে নয়, অসুখ বেঁধেছে রাজার মনে। জানেন নিশ্চয়ই, মনের অসুখ যায় না দেখা। মনের আবার অসুখ আছে নাকি? মনের অসুখ যায় না দেখা, তাইতে রাজা একা 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 ঘরের কোণে কাটান রাজা সঙ্গোপনে। বিদূষক, আপনি আবার মজা করা শুরু করলেন। এদিকে আমি অস্থির হয়ে যাচ্ছি নানান ঝামেলায়। রাজার ইঙ্গিত ছাড়া কোনো কাজই যে হয় না এ রাজ্যে। রাজপণ্ডিত, আপনি বিজ্ঞ লোক, এই সংকট থেকে বেরোনোর কোনো উপায় দেখছেন কি? সমস্ত সংকট ব্যক্তি নিজেই করে ধারণ, আর সংকট থেকে উত্তরণ সেও তো ব্যক্তির অধীন।
রাজপণ্ডিত, মাঝে মাঝে আপনার সমস্ত কথা অস্পষ্ট মনে হয়। আমি তো আপনার কথার মানে বুঝতে পারছি না। প্রাচীন পুঁথি থেকে আপনি অনেক কিছু জেনেছেন। সহজ কথা কঠিন লাগে। সহজ করে বলুন আগে। সহজ কথা সহজ নয়, বলতে গেলে কঠিন হয়। সহজ কঠিন, কঠিন সহজ। বিদূষক, আপনি দেখি বিষয়টাকে আরও জটিল করে ফেলছেন, কিংবা হয়তো আমি বুঝতে ভুল করছি। আপনি বিষয়টাকে খুব হালকা করে নিচ্ছেন। আমরা আসলে খুব চিন্তায় আছি বিদূষক। এই মুহূর্তে আপনি কোনো হাস্যরস তৈরি করবেন না আশা করি। মন্ত্রী, আপনি বিদূষককে দুষছেন অযথাই। প্রত্যেক মানুষের আছে পৃথক ভাষা, প্রত্যেক মানুষের আছে পৃথক ভাষাভঙ্গি। হে তো ভাষারই বৈশিষ্ট্য। মন্ত্রী, আমার সহজ কথা আপনার কাছে মাঝে মাঝে কঠিন লাগে। আমার কঠিন কথা আপনি বুঝে যান কত সহজে। আগমন ধ্বনি, হঠাৎ এই সময় রাজার আগমন ধ্বনি। রাজা কি তবে আসছেন? শুনতে পেলাম রানী, রাজা আজ রাজসভাতে গেছেন। হ্যাঁ দাসী, আজ 7 দিন পর রাজা রাজসভাতে গেলেন। এতদিন ধরে রাজা কখনো অন্তঃপুরীতে একটানা থাকেননি। একবার তার শরীর খারাপ করেছিল, তখনও তিনি এতদিন অন্তঃপুরে থাকেননি। আর এত চুপ করে তাকে থাকতেও দেখিনি কখনো। রানী, রাজার ভাবনার কি শেষ হয়েছে? তাই তো মনে হলো আমার দাসী, মনে হলো রাজার ভাবনা শেষ হয়েছে। তবে তবে রাজার ভাবনা শেষ হয়েছে আর আমার ভাবনা শুরু হলো। রানী, আপনার আবার কি নিয়ে ভাবনা? রাজা বলেছিলেন ভাবা শেষ হলে সিদ্ধান্ত নেবেন। কি সেই সিদ্ধান্ত? আর কি নিয়েই রাজার এত ভাবনা? শুনতে পাই এখন কোনো বাইরের শত্রুর আক্রমণের ভয় নেই, তবু রাজা এই কটা দিন কি নিয়ে ভাবলেন আমি নিজেই জানি না। আপনি তো রানী। হ্যাঁ দাসী, আমি রানী। তবু তুমি তো জানো, রাজা তার কাছে আমাকে কদিন ঘেঁষতেই দেননি। একা একা গালে হাত দিয়ে সারা দিন সারা রাত কি যেন ভাবছেন, শুধু ভাবছেন। খাওয়া দাওয়াতেও এই কদিন তার কেমন যেন অমনোযোগ ছিল। তুমি ঠিক বলেছ দাসী। আগে তার সামনে খাবার দেওয়া হলে আগ্রহ নিয়ে দেখতেন, সব পাত্র থেকে একটু একটু তুলে মুখে দিতেন। কোনো খাবার ভালো লাগলে বলতেন, আবার কোনো খাবার ভালো না লাগলেও বলতেন। আর এই কদিন রাজা প্রায় কোনো পাত্রেই হাত দেননি, একটু শুধু মুখে দিয়ে উঠে পড়ছেন। যেটুকু খেলে বেঁচে থাকা যায়। আর এই কদিন কোনো কথাও তার মুখ থেকে শুনিনি আমরা। তবে এখন হয়তো সব আবার আগের মতন হয়ে যাবে। না দাসী, আমার ভয় হচ্ছে। এই কদিনে রাজা অনেক বদলে গেছেন। আজ রাজসভাতে গেলেন কেমন উদ্ভ্রান্তের মতো দৃষ্টি নিয়ে। কি তার সিদ্ধান্ত, তা কি কিছু বুঝতে পেরেছেন? আমি জানি না, আমাকে রাজা কিছুই বলেননি। এই কদিন কি নিয়ে এত ভেবেছেন, এটা কি বুঝেছেন রানী? তাও আমি বুঝিনি। শুধু তিনি বলতেন, কেন এত কথা, কথার কি প্রয়োজন? আর আমার কথাও তিনি সইতে পারতেন না। রাজ্যে নানা রকম কথা হচ্ছে শুনতে পাই। প্রজারা সব ব্যাকুল হয়ে গেছে রাজার কথা শোনার জন্য। রাজা কেন এতদিন অন্তঃপুরে থাকলেন কেউ ভেবে পাচ্ছে না। হুঁশিয়ার, হুঁশিয়ার! কোলাহল নগরের রাজা এই মুহূর্তে রাজসভাতে পদার্পণ করছেন। হুঁশিয়ার, হুঁশিয়ার! রাজামশাই, একে একে 7 দিন গত হয়েছে। আপনার অবর্তমানে রাজকার্য সব থেমে রয়েছে। তাই তো হওয়ার কথা মন্ত্রী। রাজা ছাড়া রাজকার্য? না না, হবে না, হবে না, এটা অনিবার্য। 7 দিন আপনি ছিলেন অন্তঃপুরে, কোনো বিশেষ ভাবনায় ছিলেন কি মগ্ন? রাজপণ্ডিত, কি বললেন? মগ্ন ছিলাম বটে, মগ্ন। রাজা ছিলেন মগ্ন, তাই রাজার স্বাস্থ্য হলো ভগ্ন। বিদূষক, আপনি বলেছেন ঠিক। আগে খেতাম পরোটা, মোগলাই শিখ। ভাবনায় ভাবনায় হয়নি ঠিক মতো আহার। তবু খোঁজ রাখে কে কাহার? আমি মন্ত্রী হয়ে প্রতিনিয়ত লোক পাঠিয়েছি অন্দরমহলে, কিন্তু রানী জানিয়েছেন আপনি কারো সাক্ষাৎ প্রদানে আগ্রহী নন, আর আপনার স্বাস্থ্য ভালো আছে।
কিন্তু রাজা, আমরা কি জানতে পারি আপনার মগ্নতার কারণ? হ্যাঁ, জানতে চায় সবাই মগ্নতার কারণ, নাকি সেটা বলা বারণ? বলবো সবই। ধীর, সবাই কেন হয় এত অস্থির? রাজামশাই, এই কদিনে বহু আর্জি জমা হয়েছে আপনার দরবারে। তাই নাকি? বহু প্রজা আপনার দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছে। আচ্ছা, আপনি হুকুম দিলে একে একে সবাইকে রাজসভাতে আসতে বলি। মন্ত্রী, কথা কথা কথা, শুনবো কথা কত। অকারণ মানুষ কথা বলছে অবিরত। কিন্তু রাজা, মানুষের প্রতিটি কথার পেছনে থাকে কার্যকারণ। বিনা কারণে কে কবে করেছে বাক্য বিনিময়? রাজপণ্ডিত, কথার আবার থাকে নাকি কার্যকারণ? আমি রাজা, করব প্রমাণ সকল কথাই নিষ্প্রয়োজন। সকল কথাই নিষ্প্রয়োজন, নাই তো কথার কার্যকারণ। ঠিক। কার্যকারণ থাকলেও তা বলা বারণ, বলা বারণ। 7 দিন 7 রাত্রি ধরে ভেবেছি এই কথা, কথার চেয়ে ভালো নীরবতা। রাজপণ্ডিত হয়ে হে আমি পারি না মানতে। কথা আছে বলেই গীত হয়েছে এত গান, কথা আছে বলেই লিখিত হয়েছে এত গ্রন্থ। রাজা, অনেক ভেবে দেখেছি আমি, নেই প্রয়োজন ভাষার। ভাষা আছে সবার মুখে, রাজার প্রজার চাষার। টের পেয়েছি টের, ঢের বুঝেছি ঢের, আদৌ কোনো নেই প্রয়োজন এর। ভাষা ছাড়া পৃথিবী যায় না করা কল্পনা। আর আপনি বলছেন কিনা শুধু আমি না, এ কথা বলবে সবাই। এই কে আসো, সেনাপতিকে আনো রাজসভায়। কোলাহল নগরের সেনাপতিকে রাজা রাজসভাতে আহ্বান করছেন। ভাষার কোনো নেই প্রয়োজন, করব প্রমাণ আজ। ভাষা ছাড়া এখন থেকে করবে সবাই কাজ। প্রমাণ? ভাষার প্রয়োজন নেই? এ কি হতে পারে প্রমাণিত? রাজামশাই, বলছিলাম এই কদিনে অনেক কাজ জমে গিয়েছে। কাজ জমেছে কাজ, ভাষার কোনো নেই প্রয়োজন, প্রমাণ হবে আজ। আমি তো কিছুই বুঝতে পারছি না, এর মধ্যে আবার সেনাপতিকে আহ্বানের কারণ কি? কোলাহল নগরের সেনাপতি এই মুহূর্তে রাজসভাতে প্রবেশ করছেন। সালাম রাজন, এই অসময়ে আপনি আমাকে স্মরণ করলেন। এখন রাজ্যে যুদ্ধের কোনো ইশারা নেই, অথচ আপনি আমাকে জরুরি তলব করলেন। কেউ কি আপনাকে করেছে অপমান? তবে বলুন আমাকে, এই করলাম তরবারি বের, তার মুন্ডু ধর থেকে নামিয়ে দিই। আস্তে সেনাপতি, আস্তে। জানি আমাকে করলে কেউ অপমান, আপনি দিবেন না তাকে বাঁচতে। তবে বলুন রাজন, কেন আমাকে জরুরি তলব? জরুরি তলবই বটে, বলুন যদি বুদ্ধি থাকে ঘটে। মুখের কথা, মুখের ভাষা নয় কি ইহা সর্বনাশা? মুখের কথা, মুখের ভাষা সর্বনাশা, সর্বনাশা। ঠিক রাজন, আপনি যথার্থই বলেছেন। মুখের ভাষা আসলেই সর্বনাশা। মুখের কথার কোনো দাম নেই। আপনি নিশ্চয়ই মানবেন, 2 রাজা চুক্তি করে, আবার চুক্তি ভঙ্গও করে। হ্যাঁ, মানুষ প্রতিশ্রুতি দেয়, আবার প্রতিশ্রুতি ভঙ্গও করে। লেখার ভাষায়, মুখের কথায় বিশ্বাস রাখলেই সর্বনাশ। মানুষ তবে রঙ্গ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। আমার মনে হয় মুখের ভাষা মিথ্যা, মিথ্যা। যদি সত্য বলে কিছু থাকে, তবে তা এই তরবারি। তরবারি ছাড়া কিছু সত্য নয়, তরবারির মতো আর কিছুই অপরিহার্য নয়। যোদ্ধারা যখন তরবার নিয়ে যুদ্ধ করে, তখন তাদের মুখ চলে না, হাত চলে। ভাষা ছাড়া জীবন চলবে, কিন্তু তরবারি ছাড়া জীবন চলবে না। সেনাপতি বলেছেন যথার্থ। এমন করে যুক্তি দিতে আর কেউ কি পারত? কিন্তু মুখের কথা, মুখের ভাষা ছাড়া জীবন যে অচল। আমি রাজপণ্ডিত, সেনাপতির কথায় রাখতে পারি না আস্থা। যায় না রাখা আস্থা? তবে ডাকবো কাকে? বানান যিনি আমার খাবার নাস্তা। রাজামশাই, হ্যাঁ, আপনার খাবার ও নাস্তা বানায় রাজপাচক। আমি কি রাজপাচককে আসতে বলবো? বলুন, আসতে বলুন ওকে। ভাষার কোনো নেই প্রয়োজন, বলবে সকল লোকে। রাজার খাদ্য ও আহার তৈরির দায়িত্বে নিযুক্ত রাজপাচককে রাজা বাহাদুর রাজসভাতে তলব করেছেন। কিন্তু রাজা, ভাষা নেই প্রয়োজন। রাজপাচক কিভাবে করবেন প্রমাণ?
তিনি তরবারির কথা বলবেন না নিশ্চয়ই? আমিও তাই ভাবছি রাজপণ্ডিত। পাচকের কাজ তো ময়দা লুচি তরকারি নিয়ে। রাজা আসলে কি প্রমাণে উদ্গ্রীব, এখনো আমার কাছে তা নয় পরিষ্কার। এই ভর দুপুরে বটতলা আপনি কি করছেন কবি? কে কে তুমি? আমি মালি। ও রাজার বাগানে গোলাপ ফোটাই। হ্যাঁ, তোমাকে হয়তো আমি আগে দেখেছি কোথাও। বড় চেনা চেনা লাগছে তোমার মুখ। হয়তো দেখে থাকবেন, আবার হয়তো নাও দেখে থাকবেন। আমি আসলে রাজপুরীতেই থাকি। রাজার যখন ইচ্ছে হয় গোলাপ বাগান ঘুরতে আসেন, আমাকে তাই সবসময় গোলাপ বাগানে থাকতে হয়। হঠাৎ যদি তিনি চলে আসেন তাই। তবে এই সময়ে তুমি রাজপুরীর বাইরে এলে যে? কদিন ধরে আমার একটু অবসর মিলেছে। কয়েকদিন হয়ে গেল রাজার জন্য কি হয়েছে খালি ভাবছেন আর ভাবছেন, তাই আর গোলাপ বাগানে আসেন না। তাই নাকি? আপনি দেখেন কিছুই জানেন না, রাজ্যে সবাই জেনে গেছে। আমি কবি, আমি মগ্ন থাকি কবিতায়। আমার মাথায় আমার মনে শুধু কবিতা ঘোরে। কিন্তু কি এত ভাবছেন তোমাদের রাজা? রাজার ভাবনা এখন শেষ হয়েছে। আজ সকালে তিনি অন্তপুর থেকে রাজসভাতে গিয়েছেন। তবে তো ভালোই, রাজাকে রাজসভাতেই মানায়। হ্যাঁ, রাজাকে রাজসভাতেই মানায়। এ যেমন কবি আপনাকে এই বটের ছায়া মানিয়েছে। এখানে বসে আপনি বুঝি কবিতা লিখছিলেন? হ্যাঁ, ঠিক দুপুরবেলা চারদিক নির্জন হয়ে যায়, আমি এই বটতলাতে চলে আসি। আমি তখন পাখির কথা শুনতে পাই, তখন আমি পাতার গান শুনতে পাই। কত পুরনো দিনের কথা বলে আমাকে এই বটগাছ, কত নতুন দিনের কথা বলে পাখিরা। পাতারা সব পুরনো আর নতুন কথা লিখে রাখে পাতায় পাতায়। কবি, আমাকে বলবি ওরা কি বলে? তুমি বুঝি কবিতা ওসব লেখো? আমি তো কথা বলি আমার সাথেই। তুমি শুনতে চাও সেসব কথা? ফুল পাখি লতারা যা বলে আমি কবিতায় ঠিক তাই লিখে যাই। সেদিন এই বটগাছ আমাকে কি বলেছে শুনবে? হ্যাঁ হ্যাঁ, শুনবো। আমি বলে যাব, এই পুরানো বটগাছ আমি বলে যাব যতদিন আছি। আমি বলে যাব যখন থাকবো না তখনও। মনের সব কথা পাতায় পাতায় আমি লিখে যাই। অনেক পাতা ঝরে যায়, নতুন পাতায় লিখি নতুন পুরানো কথা। কত শত পুরানো দীর্ঘশ্বাস আমার শিকড়ে বাকলে লুকানো, কত চাপা পড়া কথা আমার দীর্ঘ ঝুড়ি বেয়ে নেমে যায়। কত কথা বৃষ্টি হয়ে ঝরে, আমার ডালে বসে পাখিরা শুনেছে সেসব কথা। তবে তবে এখনো বলা হয়নি সব। মেঘেরা মাঝে মাঝে নেমে আসে আমার কথা শুনতে, আমি ওদের কথা শুনি। পাখিদের কথা, মেঘেদের কথা। আমাদের গল্পগুলো প্রায় একরকম। কবি, হ্যাঁ, আপনি যা বললেন এর কিছুই আমি বুঝতে পারিনি। তবে আমিও আপনার মতো পাখির কথা, গাছের কথা একটু একটু বুঝতে পারি। আপনার সাথে আমার এই জায়গায় ভারী মিল। হয়তো এই কারণে আমাকে চেনা চেনা মনে হয়েছে আপনার। ও কিন্তু কবি, আপনি কি জানেন রাজ্যে সবাই আজ চিন্তা করছে? চিন্তা? কি নিয়ে চিন্তা সবার? রাজা আজ কি সিদ্ধান্ত দেন সেটা নিয়ে প্রজারা সবাই চিন্তিত। তিনি আজ কি সিদ্ধান্ত দিতে পারেন? সিদ্ধান্ত? আমার কিন্তু এসব নিয়ে একটুও ভাবনা হচ্ছে না। কোলাহল নগরের রাজপাচক এই মুহূর্তে রাজসভাতে প্রবেশ করছেন। ময়দা লুচি তরকারি এসব খুবই দরকারি। পোলাও কোরমা মন্ডা মিঠাই এসব ছাড়া আর কিছু নাই। রাজামশাই, আপনি কি আমাকে ডেকেছেন? এই অধম পাচক আপনার জন্য কি বিশেষ কিছু বানিয়ে আনবে? আপনি চাইলে এক্ষুনি জাফরান দিয়ে সাজিয়ে বিন্নি ধানের ক্ষীর নিয়ে আসতে পারি। আপনি চাইলে সারস পাখি কয়লায় পুড়িয়ে গোলমরিচ মাখিয়ে পুদিনা পাতার চাটনি দিয়ে আনতে পারি। আপনি চাইলে... ক্ষুধা আমার নেই কো পেটে, থাকলে ক্ষুধা খেতাম চেটে। ঘুরছে মাথায় প্রশ্ন, তাই ডেকেছি আজ রাজসভায়। রাজামশাই, কদিন ধরে আহারে আপনার কোনো মনোযোগ দেখছি না। ভেবেছিলাম আপনার হয়তো অসুখ করেছে। রাজপাচক, দেখতেই পাচ্ছ রাজা সুস্থ আছেন, তবে আবার এই প্রসঙ্গ আসছে কেন? মন্ত্রী,
কে সুস্থ আর কে অসুস্থ দেখে যায় না বোঝা সবসময়। পরে ভাবলাম আমার রান্নায় বুঝি কোনো ত্রুটি হয়েছে। এরপর আমি কয়েকভাবে রান্না করলাম, তবু আমি খাইনি, কারণ খেতে আমি চাইনি। একটা শুধু প্রশ্ন ছিল কাছে, ভাষার কোনো দরকার কি আছে? আমি রাজপণ্ডিত, মনে করি এভাবে জনে জনে জিজ্ঞাসা করে মিলবে না উত্তর। তবু আমার প্রশ্ন জনে জনে, মানুষ কেন কথা বলে? কোন সে প্রয়োজনে? বলো পাচক, আজ ভাষা দিয়ে হয় কি কোনো কাজ? জানবে সবাই আজ ভাষা দিয়ে হয় না কোনো কাজ। লাগছে মনে দ্বন্দ্ব, মুখ কি আমার রাখতে হবে বন্ধ? রাজপাচককে বলতে দিন বিদূষক। ছি 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 ছি, কথা দিয়ে যদি কাজ হতো তবে তো আমি চুলোয় খাবার চাপিয়ে শুধু কথাই বলতাম। শুধু কথাই চিড়েও ভেজে না রাজামশাই। কথা দিয়ে আসলে কোনো কাজই হয় না। মানুষ কেন যে কথা বলে সেটাই আমি ভেবে পাই না। খাবারের তো স্বাদ আছে, কথার কোনো স্বাদও নেই। আমার মনে হয় কথার কোনো প্রয়োজনও নেই। কথার কোনো নেই প্রয়োজন, আমিও বলি তাই। রাজপাচক ন্যায্য কথা বলেছে রাজসভায়। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে দরকারি জিনিস খাবার। খাবার ছাড়া মানুষ কয়দিন বাঁচবে? ঠিক কথা। 1 দিন, 2 দিন, 10 দিন, তারপর খাবার ছাড়া মানুষ বাঁচতে পারবে না। কিন্তু কথা ছাড়া মানুষ বছরের পর বছর বাঁচতে পারবে। কি রাজপণ্ডিত, রাজপাচকে যে বলছে কথার কোনো প্রয়োজন নেই। মানুষ কখনো পারে না বুঝতে নিজের হৃদয় স্পন্দন। কথার মূল্য পাচক বুঝবে কি করে যদি না করে বোঝার চেষ্টা? হৃদযন্ত্র ঢুকুস ঢুকুস চলছে সারাদিন। হৃদযন্ত্রের কাছে আছে সব মানুষের ঋণ। তেমনি ভাষার কাছেও আছে ঋণ মানুষের। যেদিন হৃদস্পন্দন হয়ে যাবে স্থির, সেদিন বোঝা যাবে এর প্রয়োজন ছিল কতটুকু। সকল কিছু লাগে যে দরকারে, কিন্তু আমি জানাই দরবারে, ভাষার কোনো নেই প্রয়োজন মোটে। অকারণে ভাষা আসে ঠোঁটে। অকারণে ভাষা আসে ঠোঁটে, ভাষার কোনো নেই প্রয়োজন মোটে। কঠিন হলেও উপায় কিছু নাই, সিদ্ধান্ত জানিয়ে দিতে চাই। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত জানিয়ে দিতে চান রাজা? রাজপণ্ডিত, আমি মন্ত্রী। আগে রাজা মুখ খোলার আগেই বুঝে যেতাম তিনি কি বলতে চান। আজ যে আমি কিছুই বুঝতে পারছি না রাজপণ্ডিত। সব সিদ্ধান্তই কি হয় প্রকাশ্য সবার জন্য? সব সিদ্ধান্তই কি হয় জানাতে সবার কাছে? আমার খুব অস্থির লাগছে দাসী। এত উতলা হবেন না রানী। খবর শুনুনি, রাজা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আমি এখনো বুঝতে পারছি না রানী, আপনি কি বুঝতে পারছেন রাজা কি সিদ্ধান্ত নিতে পারেন? রাজা ভেবে ভেবে দেখেছেন মুখের কথা, মুখের ভাষার কোনো প্রয়োজন নেই। রাজা কি সবার মুখের ভাষা বন্ধ করে দেবেন? হয়তো তাই। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে রাজার। শুনলাম সেনাপতিও বলেছেন মুখের কথার কোনো দাম নেই। তাই? সেনাপতি বলেছেন তরবারি ছাড়া আর কিছু সত্য নয়। এ কি কথা? তরবারি ছাড়া কিছুই তবে সত্য নয়? রাজপাচক নাকি রাজসভাতে গিয়েছেন, বলেছেন মুখের কথায় কোনো কাজ হয় না। রাজপাচকও এমন কথা বলেছেন? তিনি আরো বলেছেন কথার প্রয়োজনই নেই। রাজা তাহলে কঠিন সিদ্ধান্ত হয়তো নিতে যাচ্ছেন। এবার তো আমারই ভয় হচ্ছে রানী। বড় অদ্ভুত ব্যাপার। সেনাপতি, রাজপাচক ওরাও কেন বলছেন ভাষার কোনো প্রয়োজন নেই? আমি ভেবে পাচ্ছি না। আমরা এখনই কি কথা বলা বন্ধ করে দেব রানী? না দাসী, আরেকটু অপেক্ষা করো, দেখা যাক সিদ্ধান্ত কি আসে। রাজা, আপনি নিশ্চয়ই নিবেন সিদ্ধান্ত। তবে এর আগে আমি ভেবে দেখতে বলি আরেকবার। কারণ ধনুক থেকে ছোড়া তীর আর করে না প্রত্যাবর্তন। রাজপণ্ডিত মন্দ বলেননি রাজা। ধনুক থেকে ছোঁড়া তীর আর ফিরে আসে না। আপনার মুখ থেকে একবার সিদ্ধান্ত বেরিয়ে এলে। জেনে রাখো সবাই, সিদ্ধান্ত নিয়েই আমি এসেছি রাজসভায়। তবুও আপনি যদি আরেকজনকে করতেন জিজ্ঞাসা, অন্তত এই রাজপুরীর বাইরে থেকে। কারণ এই রাজপুরীর কর্মী সকল হয়তো
হারিয়েছেন তাদের স্বাভাবিক চিন্তা শক্তি। সকলে হয়তো পরিণত হয়েছে আজ্ঞাবহ দাসে। রাজা, রাজপণ্ডিত মন্দ বলেননি। আপনি বললে আমি নগরের প্রান্ত থেকে কাউকে ডেকে আনি। কোলাহল নগরের শেষ সীমায় থাকেন একজন দর্জি। দর্জি? ভাষা প্রসঙ্গে দর্জি কি বলেন যদি শুনতেন। এই তোমাদের মর্জি। তবে আসুক, আসুক দর্জি এই রাজদরবারে, এক্ষুনি আনো তারে। কোলাহল নগরের শেষ প্রান্তে থাকা দর্জিকে রাজসভাতে নিয়ে আসার জন্য রাজা আদেশ দিয়েছেন। সেনাপতির কর্ম জানি অস্ত্র নিয়ে, দর্জি যারা কর্ম তাদের বস্ত্র নিয়ে। বিদূষক, আপনি তো মজা করছেন। আমি ভাবছি দর্জি এসে কি বলেন। রাজপণ্ডিত, আপনার কি মনে হয় দর্জিকে বলবেন ভাষার প্রয়োজন নেই? রাজার সামনে ভয় হয়তো রাজার মতোই বলবেন। ঘটে যাওয়া ঘটনাকেই যায় না করা ব্যাখ্যা। আবার অক্ষির সম্মুখে যারা থাকে তারাই রয়ে যায় অচেনা। ফলে এখনো যা ঘটেনি এর উপর কিভাবে করা সম্ভব ভবিষ্যৎবাণী? তবুও আশা রাখুন তাদের উপর যারা এখনো আসেনি আপনার সম্মুখে। এ কোন পরিস্থিতির মধ্যে পড়লাম? পুরাতন ছোট ছোট হাজারো সমস্যায় অস্থির ছিলাম, এখন বড় এক সমস্যা এসে সেগুলোকে ভুলিয়ে দিয়েছে। ছোট ছোট সমস্যা সমাধানের আগেই নতুন এক গুরুতর সমস্যা সামনে এসে হাজির। সমস্যা এক গুরুতর হাজির, ব্যস্ত ভীষণ মন্ত্রী উজির নাজির। কবি, আপনার কবিতায় সবাই তো কথা বলে। এই বটগাছ কথা বলে, বটগাছের ডালে বসে থাকা পাখিগুলোও কথা বলে। মালি, তুমি তো গোলাপ ফোটাও, তোমার গোলাপগুলো কথা বলে না তোমার সাথে? হ্যাঁ, আমার ফোটানো গোলাপগুলো কথা বলে আমার সাথে। ওরা আদর বুঝতে পারে, আঘাতও বুঝতে পারে। জানো কবি, আগে গোলাপ ছিল সাদা, হ্যাঁ, তারপর ওর রং কি করে লাল হলো জানো? বলো বলো রাজমালি, আমি জানতে চাই। গোলাপের কোমল পাপড়িগুলো সাদা ছিল, তারপর একদিন গোলাপের বুকে আঘাত করা হলো। আঘাতে আঘাতে ওর বুক থেকে রক্ত বের হয়ে গোলাপগুলো সব লাল হয়ে গেল। আগে বটেরও ঝুড়ি ছিল না, মানুষের আঘাতে ওর বেদনাগুলো অশ্রু হয়ে ঝরে পড়েছে ওপর থেকে। আগে পাখির কণ্ঠে ছিল শুধু আনন্দের গান, এখন ওরা বেদনার গানও গায়। ওদের অভিব্যক্তি আর প্রকাশ আছে বলেই ওরা ভালো আছে। তুমি অনেক সুন্দর করে কথা বলো কবি, এমন সুন্দর কথা আমি কখনো শুনিনি। মালি, তুমিও খুব সুন্দর কথা বলো। যারা ফুল পাখি আর গাছের কথা শুনতে পায় তারা সব সময় সুন্দরকে দেখতে পায়। যারা আকাশের উদারতা আর মাটির সহনশীলতার খোঁজ পেয়েছে তারা কখনো ভুল করে না। আমি মালি হয়ে সারা জীবন তো মাটি খুঁড়েই গেলাম। তবু দেখো, মাটি কখনো করেনি বঞ্চনা। তার প্রাণ রস সে গোলাপকে দিয়েছে, গোলাপের বোবা কুঁড়িতে ভাষা দিয়েছে। আর আকাশকে অনেক উদার বলছিলে কবি। আকাশের দিকে তাকিয়ে দেখো, কি বিশালতা নিয়ে, কত উদারতা নিয়ে সে আমাদেরকে আগলে রেখেছে। তোমার সাথে কথা বলতে বলতে আপনি থেকে কখন তুমিতে চলে এসেছি নিজেই বুঝতে পারিনি। তা তো হবেই, ভাষা মানুষকে পর করে দেয়, আবার ভাষায় মানুষকে আপন করে নেয়। ভাষার মধ্যে লুকিয়ে আছে মানুষ আর সবার অমিত প্রাণশক্তি। সত্তার সঙ্গে আলাদা করা যায় না একে। কবি, আমি এখন মাটির কথা শুনতে পাচ্ছি, আমি এখন আকাশের কথা শুনতে পাচ্ছি। কোলাহল নগরের শেষ প্রান্তে থাকা দর্জি রাজসভাতে প্রবেশ করছেন। আমি গরিব দর্জি, আমি বুঝতে পারছি না আপনার লোকজন আমাকে ধরে নিয়ে এসেছে কেন। কোনো অপরাধ থাকলে
মার্জনা করবেন মহারাজ। ভয় দেখি হয়ে গেছো শেষই। তোমার কাছে প্রশ্ন আমার, কি প্রয়োজন বেশি এক জীবনে সবচেয়ে বেশি? কোনটা লাগে কাজে, কোনটা ছাড়া সব মানুষে চলতে পারে না যে? দর্জি ভয় শেষই। প্রশ্ন রাজার, কি প্রয়োজন বেশি? এ তো খুব সহজ প্রশ্ন মহারাজ, আপনি যদি অভয় দেন তো বলি। অভয় দিলাম, বলো। ভয় খেতে চক্ষু যেন হয় না, টলো বলো। মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন বস্ত্র। কাপড় যদি না থাকতো মানুষের পরনে, তবে মানুষ লজ্জা ঢাকতে পারতো না। প্রয়োজনের কথা ভেবেই আমি দর্জি হয়েছি। পোশাকের কারণে মানুষ আর পশুতে এত ফারাক। আপনি দেখেছেন নিশ্চয়, পশুরা কোনো পোশাক পরে না। মানুষের সভ্যতায় রেখেছে অবদান পোশাক, তবু মানুষ হয়নি অতটা সভ্য যতটা সে করে দাবি। পশুত্বের সঙ্গে পার্থক্য করেছে বস্ত্র, তবু মানুষ এখনো রয়ে গেছে পশুর চেয়েও অধম। মানুষ সভ্য পোশাক পেয়ে, মানুষ অধম পশুর চেয়ে। আমি অত শত বুঝি না। আমি শুধু বুঝি সবচেয়ে দরকারি জিনিস হলো জামা। এক জীবনে এটাই সবচেয়ে কাজে লাগে। বেশ, ধরে নিলাম দর্জি তোমার জবাব দেওয়া শেষ। মেনে নিলাম দরকার খুব জামার। তবে প্রশ্ন এখন আমার, ভাষার আদৌ কিসের প্রয়োজন? যদিও কথা বলছি সারাক্ষণ, বলছে আমার মন, ভাষার মোটেও নেই কো প্রয়োজন। আমারও তাই মনে হয় মহারাজ। তাই ভাষার প্রয়োজন নেই মোটে। যখন কথা বলি আর কথা বলি, তখন কাজ করা হয় না। ঠিক। আবার কথা বলতে বলতে কাজ করলে কাজের গতি কমে যায়। তাই বলছি, ভাষার মোটেও প্রয়োজন নেই। কথা কাজকে করে দেয় নষ্ট। মন্ত্রী, দর্জিও দেখি বলছে ভাষার প্রয়োজন নেই। সকলের উত্তর হতে পারে ভুল, তবুও সত্য থাকে তার নিজের জায়গায় দাঁড়িয়ে। দর্জি, তুমি ঠিক বলেছ। সবাই রাখো জেনে, ভাষার কোনো নেই প্রয়োজন, সকলে নাও মেনে। সবাই রাখো জেনে, সকলে নাও মেনে। নেই কোনো আর দ্বন্দ্ব, এখন থেকে মুখের ভাষা বন্ধ। ছড়িয়ে দাও আমার এই ফরমান, বললে কথা যাবে যে গর্দান। ফরমান ফরমান ফরমান, রাজার ফরমান। এখন থেকে কেউ কোনো কথা বলতে পারবেন না। কোলাহল নগরে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে, কারো মুখে কথা শোনা গেলে রাজা তার গর্দান নেবেন। ফরমান ফরমান ফরমান, অমান্য করলে যাবে গর্দান। রাজা ফরমান জারি করেছেন রানী। সে তো আমিও শুনেছি দাসী। এখন কি আমাদেরকেও চুপ থাকতে হবে? এটাই তো রাজার সিদ্ধান্ত। মুখের কথা তার কাছে অকারণ মনে হচ্ছে। যে রাজার আদেশ মানবে না, শুনলাম তার বলে গর্দান নেওয়া হবে। চুপ চুপ চুপ, রাজা অন্তপুরে আসছেন, তার পায়ের শব্দ শুনছি। রাজাই তো, তারই তো হাসি শোনা যাচ্ছে। আমি আসি রানী। যা ইচ্ছা তাই করতে আমি পারি। রাজ্যে আদেশ করে দিলাম জারি। নতুন আইন চালু হলো আজ, কথা ছাড়া করতে হবে কাজ। অকারণে ভাষা আছে মুখে, ভাষা ছাড়াই থাকা উচিত সুখে। ভাষার আদৌ নেই কোনো দরকার, ভাষা ছাড়াই দিনগুলো হোক পার। আজ কতদিন হয়ে গেল, ভাষা ছাড়া কোলাহলনগর কেমন নীরব হয়ে গেছে। ভাষা ছাড়া কোনো কাজ হচ্ছে না। নগরের সব মানুষকে বোবা পুতুল মনে হচ্ছে। আমি মন্ত্রী কি করতে পারি কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই করছেন ভুল রাজা কোথাও, নিশ্চয়ই ভাঙবে ভুল একদিন তার।
এখন নির্বাসনে গেছে ভাষা, তাই হচ্ছে না কোনো গ্রন্থ রচিত, তাই জ্ঞানের রাজ্যে করছে না কেউ বিচরণ। রাজপণ্ডিত হয়েও আজ আমি তাই পুস্তক থেকে দূরে। ভাঙবে কবে ভুল, পাই না ভেবে কুল, অকুল সাগরে ভাসি, মুখে আজ নেই হাসি। মনে হয় থেমে গেছে সব, শুনশান নীরবতা, নেই উৎসব। আজ বিদূষকের মুখেও কোনো হাসি নেই। আমি জানি না কি হতে চলেছে, কিভাবে এর সমাধান হবে। ভাষা মানে মুখের কথা নয় শুধু, ভাষা মানে যোগাযোগ মানুষে মানুষে। থেমে যাওয়া রাজ্য আজ কোলাহল নগরী। ভাষা মানে যোগাযোগ, নীরবতা বড় রোগ। হয়তো কোলাহল নগরে আর কোনোদিন প্রাণের কোলাহল ফিরে আসবে না। কোনো কিছুই নয় অপরিবর্তনীয়, কোনো কিছুই নয় চিরস্থায়ী। মুখে জিভের নড়াচড়া হবে আবার কবে, কবে জিভের নড়াচড়া হবে? এখন নিজেকে আর কবি মনে হয় না। এই বটগাছের ডালে বসে পাখিরা গান গায় না, পাখিরা নীরব হয়ে গেছে। এখন আর বটের পাতায় প্রাচীন বৃক্ষ তার জীবন কথা লিখে না, পাতাগুলো ঝরে পড়ছে হলুদ বেদনা হয়ে। এখন আর মেঘেরা উড়ে উড়ে আসে না কবিতা শুনতে, ওরা জমাট হয়ে রয়েছে দূর আকাশে। মাটির কথা, আকাশের কথা সব কোথায় হারিয়ে গেল? মাটিতে ফলছে না কোনো সবুজ শস্য, জন্ম নিচ্ছে ধূসর ঘাস। আকাশে নেই আজ আলো, চারদিকে গুমোট অন্ধকার। আমার কলমে শুকিয়ে গেছে কালি, আমার কবিতার খাতার পাতা হয়ে গেছে মলিন। আমি মালি, রাজমালি, কিন্তু এখন আমি গোলাপের হাসি দেখতে পাই না, শুনতেও পাই না ওদের কথা। গোলাপগুলো এখন শুধু কুড়ি হয়ে থাকে, অব্যক্ত ভাষায় লুকিয়ে থেকে গুমরে গুমরে কাঁদে। গোলাপকুড়ির মুখের ভাষা পাপড়ি হয়ে ডানা মেলে না, পাপড়িগুলো আমাকে আর শোনায় না মুক্ত দলের গান। কে শোনাবে গান? গোলাপ তো ফুটে না বাগানে। আমি সেনাপতি, ভেবেছিলাম ভাষা নিষ্প্রয়োজন। ভাষাকে মনে করেছিলাম মিথ্যা কথার ফুলঝুরি, দরবারিকে মনে করেছিলাম একমাত্র সত্য। কিন্তু কিন্তু আজ বুঝতে পারি ভাষা ছাড়া দরবারিও অচল। আমি রাজপাচক, কি ভুলটাই না ভাবতাম। মনে করতাম শুধু কথাই চেড়া ভেজে না। আমার কাছে মনে হতো ভাষা স্বাধীন, যত স্বাদ আছে সব খাবারে। এখন দেখি ভাষা ছাড়া খাবারেও কোনো স্বাদ নেই। আমি দর্জি, মনে করতাম জীবনের সবচেয়ে দরকারি উপাদান জামা। মনে করতাম অসভ্যকে সভ্য করেছি পোশাক। মনে করতাম কথা মানে কাজে বিঘ্ন ঘটানো। এখন দেখি ভাষা ছাড়া সভ্যতা অচল। এখন টের পাই জীবন আমার দাসীর, একা একা কত আর কথা বলা যায়। রানী হয়েও এখন বুঝি জীবনে সুখ নেই, রাজপুরীকে পাষাণপুরী মনে হয়। প্রথম প্রথম লাগছিল সব ভালো, ভাষা ছাড়া এখন দেখি রাজ্য আধার কালো। ভেবেছিলাম ভাষা ছাড়া শুধুই হবে কাজ, ভুল ভেবেছি বুঝতে পারি আজ। রাজা এখন সব সময় মনমরা হয়ে অন্তপুরে বসে থাকেন, রানীর সাথেও কথা বলেন না। রাজপুরীর দেয়ালে দেয়ালে গুমোট বাতাস কেঁদে কেঁদে ফিরে যায়। রাজা এখন দরবারেও যান না, ওখানেও নেই কোনো ভাষা। মন্ত্রী, রাজপণ্ডিত, বিদূষক আর কত মনে মনে কথা বলবেন। আগের মতো জীবন আমি চাই, বলবে কথা রাজা প্রজা সবাই, মুখের ভাষায়, লেখার ভাষায় বাঁচবে মানুষ স্বপ্ন আশায়।
এতদিন পর রাজার আগমন ধ্বনি। রাজা কি তবে আসছেন? রাজা আসছেন, রাজা রাজসভাতে আসছেন। কি কাণ্ড! কতদিন পর রাজা আসছেন। গুমট বাতাস কেটে যেতে লাগবে না সময়। ধ্বনি, শব্দ আর বাক্যরা করছে খেলা ফুসফুসের বাতাসে। হুঁশিয়ার, হুঁশিয়ার! কোলাহল নগরের রাজা এই মুহূর্তে রাজসভাতে পদার্পণ করছেন। হুঁশিয়ার, হুঁশিয়ার! বসুন। জানি হঠাৎ আমায় দেখে সবাই হয়েছে উৎসুক। আর পারি না থাকতে বুঝে মুখ। ভাষা ছাড়া জীবন অর্থহীন। ভাষা ছাড়া থাকবো কতদিন? এবার সবাই খুলুন নিজের মুখ, এবার ভাষায় ভরুন নিজের বুক। সবাই খুলুন মুখ, ভরুন নিজের বুক। নীরবতায় দুঃখ আছে, ভাষায় আছে সুখ। এতদিনে সত্যকে পেয়েছেন রাজা খুঁজে, মিথ্যে দিয়ে সত্যকে যায় না ঢাকা। রাজপণ্ডিত ঠিক বলেছেন, সত্যকে আজ পেয়েছি খুঁজে, এখন আর কেউ থাকবেন না মুখ বুঝে। সত্যি রাজা, আবার তবে বলবো সবাই কথা, আবার তবে হাসিতে গানে ভরে উঠবে কোলাহল নগরী। ভেবেছিলাম মনে মানুষ কথা বলে অকারণে, তাই তো আদেশ দিয়েছিলাম বলবে না কেউ কথা। চারদিকে নামলো হঠাৎ শুনশান নীরবতা। ভেবেছিলাম কথা ছাড়া আসবে গতি কাজে, এখন দেখি কথা ছাড়া কিছুই চলে না যে। মানুষ কথা বলে, কথাই জীবন চলে। রাজা, আপনি অনুমতি দিলে ঢেড়া পিটিয়ে সবাইকে জানিয়ে দেয়। পিটিয়ে দিন ঢেড়া, ভেঙে ফেলুন নীরবতার বেড়া। মানুষকে অনেক কিছু দিয়েছে প্রকৃতি, অনায়াসে প্রাপ্ত, তাই মানুষ বোঝে না এসবের মূল্য। মুখ এবার খুলল, বুঝবে মানুষ এবার ভাষার মূল্য। শুনুন, শুনুন, আপনারা সবাই শুনুন। কোলাহল নগরীর সকল মানুষ শুনুন। এখন থেকে এই কোলাহল নগরীতে কথা বলায় আর কোনো নিষেধাজ্ঞা নেই। রাজার আদেশ, ইচ্ছে মতো সবাই কথা বলতে পারবে। শুনুন, শুনুন। রানী, রানী শুনেছেন, শুনেছেন? এখন থেকে সবাই কথা বলবে, আবার সবাই কথা বলবে। শুনেছি দাসী, আমি শুনেছি এই রাজপুরী পাষাণপুরী হয়ে গিয়েছিল, আবার প্রাণের মেলা ফিরে আসবে কোলাহল নগরীতে। হ্যাঁ, এতদিন এতদিন কথা বলতে না পেরে বুকটা ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল বুকের ভেতরে অনেক কথা জমে আছে, বলতে না পারলে মরে যাব। সবাই তো প্রায় মরেই গিয়েছিল দাসী। নতুন স্বপ্নে, নতুন আশায় ভাষা আবার জাগিয়ে তুলেছে সবাইকে। রানী, রানী, রাজা মনে হয় অন্তপুরে আসছেন। আজ তার পায়ের ছন্দেও আনন্দ। মুখের ভাষা আসলো ফিরে, আনন্দ তাই রাজ্য ঘিরে। আগামী 7 দিন উৎসবে সব মানুষ মিলে নাচবে তা দিন দিন, নাচবে তা দিন দিন। আজ আজ প্রাণের মেলা ফিরে এসেছে কোলাহল নগরীতে। আমার কবিতার খাতা আজ ভরে যাচ্ছে পংক্তিতে পংক্তিতে। নিজেকে আজ সত্যিকারের কবি মনে হচ্ছে। আমি মালি, গোলাপ বাগানে একসঙ্গে অনেক গোলাপ আমি দেখেছি, তবে এত মানুষ আমি একসাথে কখনো দেখিনি।
আমি সেনাপতি, আজ আমিও মিলেছি মানুষের মেলায়। এই তরবারি দিয়ে আর কখনো কাউকে আঘাত করতে আমি পারবো না। মনে হচ্ছে তরবারি দিয়ে আকাশ থেকে এক একটা তারাকে কেটে এনে মানুষের হাতে তুলে দিই। রাজা বলেছেন খাবারে যেন কমতি না হয়। আমি একা রাজপাচক, আর কত পারবো? এত মানুষের খাবার তৈরি করছি, তবুও একটুও কষ্ট নেই। মনে হচ্ছে জীবনের সব স্বাদ বুঝি এখানেই। রাজা বলেছেন সবার জন্য জামা আনাতে হবে, আর আমি দিন রাত জামা বানিয়ে চলেছি, তবুও কষ্ট নেই একটুও। এমন আনন্দ কখনো আসেনি। কোলাহল নগরে এত আনন্দ লুকিয়েছিল, আমি মন্ত্রী হয়েও কোনোদিন বুঝতে পারিনি। আনন্দ আজ ঘরে ঘরে, আনন্দ আজ থরে থরে, আনন্দ আজ মুখে মুখে, আনন্দ আজ বুকে বুকে। শব্দহীন স্তব্ধতায় হয় না কখনো উৎসব। ভাষা বুক থেকে আসে মুখে, একের মুখ থেকে ভাষা এরপর অন্যের বুকে হয় সঞ্চারিত। এতক্ষণ তারিক মঞ্জুর রচিত পাষাণপুরী নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মন্ত্রী এস.এম. সরোয়ার হোসেন, সেনাপতি সুব্রত চক্রবর্তী, বিদূষক ইকবাল বাবু, দাসী রীতা খালেদ, রাজ পণ্ডিত, আবু হারুন টিটো, কবি লালটু হোসাইন, রাজ মাঝি মহিতুজ্জামান লাবলু, দর্জি এম.এ. জলিল, রাজপাচক মীর আশফাক হোসাইন, ঘোষক ইলিয়াস হায়দার। রানী ও রাজার চরিত্রে অভিনয় করেছেন নাজমুন নাহার সুমনা ও আবু নওশের। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। তত্ত্বাবধানে মোহাম্মদ গোলাম রব্বানী। নাটকটি প্রযোজনা করেছেন মীর নাসির আহমেদ।